গতকালকে রিসাইকেল করা যায় না এরকম কতগুলো প্লাস্টিকের দ্রব্য সামগ্রী এবং প্যাকেট দেখিয়েছি। আজকে আরো কিছু জিনিস দেখাবো যে জিনিসগুলো হচ্ছে রিসাইকেল হয় না। তো আমাদের সুবিধা কোথায়, সমস্যা কোথায়? সুবিধা হচ্ছে ছোট ছোট সাচেট বা ছোট ছোট প্যাকেটে জিনিসপত্র পাওয়া যায়, কেনার সুবিধা। কারণ সবার সব বড় পরিমাণে লাগে না, অনেকের ছোট পরিমাণে লাগে, ফলে ছোট ছোট প্যাকেটে করে পাওয়া যায়। এটা একটা বিরাট সুবিধা। অসুবিধাটার জায়গা হচ্ছে যে ছোট প্যাকেট আনলাম কিন্তু তারপরে আর এটা হয় না, এই প্যাকেটটা বর্জ্যে পরিণত হয়, রিসাইকেল হয় না, এবং যারা এই প্যাকেটটা উৎপাদক তারাও এটার দায়িত্ব নেয়। আমি একটা একটা করে জিনিস দেখাচ্ছি। যেমন ধরেন আপনার মশলার প্যাকেট, এটা জিরার গুঁড়ার প্যাকেট, খুবই ছোট। এটার মধ্যে মনে হয় 15 গ্রাম আছে। এখন এরকম এটা জিরার প্যাকেট, এর মধ্যে ধনিয়া গুঁড়ার প্যাকেট আছে, হলুদের প্যাকেট আছে, মরিচের গুঁড়ার প্যাকেট আছে। এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে এত অল্প পরিমাণ খুচরা কিনতে গেলে হয়তো কেনা যায় না আর কি। আবার খুচরা যারা বিক্রি করে খোলা, ওটার মধ্যে নানান ভেজাল টেজাল থাকে। আমরা বিভিন্ন ব্র্যান্ডকে বিশ্বাস করার একটা ব্যাপার থাকে। আর ব্র্যান্ডের দিক থেকে ব্র্যান্ডরা এগুলাকে যখন তৈরি করে এই ছোট প্যাকেটে, তৈরি করার পরে যখন আমি মশলাটা আমার ব্যবহার করে ফেললাম, তারপরে এই প্যাকেটটা আমরা ফেলি। কিন্তু উচিত ছিল হচ্ছে ব্র্যান্ডের এই প্যাকেটের দায়িত্ব নেওয়া, অর্থাৎ এই প্যাকেটটাকে তারা রিসাইকেল করে আবার প্যাকেট বানানো বা কিছু একটা করা। একটা করা যেতে পারে যে এই প্যাকেটগুলোকে, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়ার প্যাকেটগুলোকে ধরেন আমরা 20টা বা 30টা এরকম প্যাকেট জমিয়ে এই প্যাকেটগুলো যদি আমরা ব্র্যান্ডকে ফেরত দিই, তারা আমাদেরকে আরেক প্যাকেট মশলা দিল। এটা একটা রিফান্ড প্রসেস হতে পারে। আবার হতে পারে যে এটা এটা বলা যায় যে এটা রিসাইকেল করে না, রিসাইকেল হয় না। তো রিসাইকেল করার ব্যাপারে কয়েকটা বুদ্ধি আছে। সেটা হলো যে এই প্যাকেটগুলো হচ্ছে সিমেন্ট, ক্লিংকার ইন্ডাস্ট্রিতে ফুয়েল হিসেবে ব্যবহার করা যায়। তারপর ব্রিক ফিল্ডে ফুয়েল হিসেবে ব্যবহার করা যায়। তারপর হচ্ছে রাস্তার কাজের সময় বিটুমিনের সাথে মিক্স করে দেওয়া যায় বা ওখানে বার্ন করে ফেলা যায় আর কি। কিন্তু রাস্তার কাজের সময় বিটুমিন বার্নিং এর সময় ব্যবহার করলে এটা পরিবেশ দূষণ করে। কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে যেখানে হচ্ছে 1400-1500 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় ওগুলো বার্ন হয়। সেক্ষেত্রে এর যে ক্ষতিকর কার্সিনোজেনিক গ্যাস আছে সেটা পর্যন্ত ওখানে মানে বের হওয়ার সুযোগ পায় না। হাই টেম্পারেচারে ওই গ্যাস সহ বার্ন হয়ে যায়। তো এটা সমাধান হতে পারে রিসাইকেলের। যে আমি বললাম যে উৎপাদককে যদি ফিরিয়ে নিতে হয়, তাহলে উৎপাদক এটা নিয়ে কি করবে? কারণ এটা দিয়ে আবার প্লাস্টিকের প্যাকেট বানানো মানে সম্ভব হয় না। এটাকে বলা হয় মাল্টি লেয়ার প্লাস্টিক, এমএলপি বলা হয়। এর মধ্যে যে প্রিন্টগুলো আছে এটাও খুবই ক্ষতিকর। তো এই প্রিন্টগুলো হচ্ছে যে মানে এর মধ্যে হেভি মেটালস আছে, মার্কারি এগুলো আছে, লেড আছে। তো এগুলো তো বিভিন্ন ধরনের অটিজম বা এই ধরনের রোগের জন্য তৈরি, ক্ষতিকর, আবার ক্যান্সারও হয় এই প্রিন্টের ইঙ্ক থেকে। আর রিসাইকেল হয় না, এটার অন্যতম বড় দোষ। আর আমাদের ফ্যামিলিদের দিক থেকে যদি চিন্তা করি, আমরা যেটা করতে পারি, আমাদের সবার বাসায় টুকটাক ব্লেন্ডার বা গ্রাইন্ডিং মেশিন আছে। যার নাই তার পাশে আছে বা তার একটু 2-1 বাসা পরের আছে। কিন্তু আমার ধারণা বেশিরভাগ বাসাতেই ব্লেন্ডিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন এগুলো আছে। এগুলো এখন নগর জীবনের খুব মানে অপরিহার্য যন্ত্র। আপনি জিরা কিনেন, মরিচ কিনেন, হলুদ কিনেন, ধনিয়ার কিনে নিয়ে আসেন, ধনিয়ার বীজ, এগুলোকে আপনি নিজেই ধুয়ে শুকায়ে আপনি গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ড করে আপনি খেতে পারেন। আর কাছাকাছি মেশিন থাকলে তো কথাই নেই, ওখান থেকে করে আসতে পারেন। তাতে কি আপনি নিজের দায়িত্বে নিজের হাতে মশলা হলো এবং আপনার মাধ্যমে কোনো পরিবেশ দূষণ হলো না। ইনফ্যাক্ট আমি নিজে মানে আমাদের বাসায় আমরা এটা করি যে আমরা হলুদ গুঁড়া করে নিই, মরিচ গুঁড়া করে নিই, আমরাই করি আমাদের বাসায় গ্রাইন্ডিং মেশিন, এবং দুর্দান্ত গ্রাউন্ড হয়। আপনারা চেষ্টা করে দেখেন, এটা হতে পারে। এটা আরো বেশি স্বাস্থ্যকর হবে ট্রাস্ট দিয়ে, এবং আপনি পরিবেশের জন্য কোনো দায় তৈরি করবেন না। আচ্ছা, গেল এই মশলার ব্যাপারটা গেল। আমরা এবার দেখি হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে যে এই যে কাপ কেক গুলা খাওয়াই বিভিন্ন ব্র্যান্ডের, আমি ব্র্যান্ড নেম দেখাতে চাই না, বিভিন্ন ব্র্যান্ডের এরকম ড্যান কেক, কাপ কেক খাওয়াই বাচ্চাদের নাস্তা হিসেবে, বিকেলের নাস্তা, স্কুলে টিফিনের সাথে দেই অনেক সময়। এই প্যাকেটগুলো কিন্তু আপনার রিসাইকেল হয় না এবং বিষাক্ত। এগুলো আসলে ভেতরে অ্যালুমিনিয়াম ফয়েল আছে, কিন্তু উপরে যে প্রিন্টিং মিলে আর প্লাস্টিকের পুরো ব্যাপারটা অত্যন্ত বিষাক্ত। আমার মনে হয় বাচ্চাদেরকে বাসা বানানো খাবার দেওয়া বেশি নিরাপদ হবে। কারণ আমাদের শিশুরা খুবই তাদের শরীর খুবই অপরিণত আর কি। 10 বছর বয়স পর্যন্ত শরীরে আপনার ডিফেন্স কোনো মেকানিজম তৈরি হয় না যে বিষের সাথে কিভাবে কাজ করবে তার বডি। ও কিডনিগুলো ইম্যাচিওর থাকে, নানান কারণে পরিবেশ থেকে যে বিষক্রিয়াগুলো আসে তার বডি হ্যান্ডেল করতে পারে না। সুতরাং বাইরের কোনো খাবার খাওয়ানোর চাইতে একটু কষ্ট করে বাসা থেকে কিছু বানাই। এবার আমরা দেখাবো গুঁড়া সাবান।
ডিটারজেন্ট পাউডারের মধ্যে বহু রকমের ব্র্যান্ড আছে, সবগুলোরই একই ব্যাপার, খুবই প্যাকেটটা থাকে খুবই স্ট্রঙ্গার মাল্টিলেয়ার প্লাস্টিক দিয়ে রঙিন প্রিন্ট। এই প্যাকেটটাও রিসাইকেল হয় না। তো আমার অনুরোধ হচ্ছে যে কিভাবে আমরা প্লাস্টিক বর্জ্যটা কমাইতে পারি। এক নম্বর হলো যে আমি একসাথে বেশি পরিমাণ কিনতে পারি, আরেকটা হচ্ছে যে আপনার খোলা কিছু কিনতে পাওয়া যায় কিনা বা সিম্পল প্যাকেজিং এর মধ্যে কিছু কিনতে পাওয়া যায় কিনা ওটাকে দেখা। আর এই যে ডিটারজেন্ট পাউডারের মধ্যে আপনার একটা সুগন্ধি ব্যবহার করা হয়, এই সুগন্ধিটা আবার আমাদের হরমোন ডিসরাপ্টার হিসেবে কাজ করে। আমাদের শরীরের যে হরমোন সিস্টেম, এই হরমোন সিস্টেমকে খুব বাজে রকমের ডিস্টার্ব করা হচ্ছে যে এই বিভিন্ন পণ্যের মধ্যে যে সুগন্ধি উপাদান ব্যবহার করা হয়, এই সুগন্ধি। তো আমরা আগে যে বাংলা সাবান ব্যবহার করতাম, বাংলা সাবান বা পচা সাবান বলতো, এই ধরনের যে একদম একদম মানে বাংলা সাবান আর কি, এইটা হচ্ছে গিয়ে কাপড় ধোয়ার জন্য বেস্ট সাবান। সেটা আমরা ওয়াশিং মেশিনে ধুই বা ম্যানুয়ালি ধুই, এইটার উপরে কোনো জিনিস নেই এবং এটাতে কিন্তু দূষণ রকম, এটা কোনো প্যাকেজিং নেই, খোলা পাওয়া যায় কিনতে, কাগজের মধ্যে মোড়ায় আপনার গ্রোসারি শপ বা সুপার শপে দিয়ে দেয়। তো বাংলা সাবান আবার জনপ্রিয় হোক এটাই আশা করি, এটা অনেক বেশি পরিবেশ বান্ধব আমার মতে। আচ্ছা গেল এটা। তারপরে হচ্ছে যে আমরা এই যে কিচেনে ডিশ ওয়াশার হিসেবে যে বিভিন্ন জিনিস ব্যবহার করি, এই প্যাকেটগুলো রিসাইকেল হয় না, এইগুলো প্রিন্টেড এবং এটা পুনরায় ব্যবহার উপযোগী থাকে না, কারণ এটাকে রিসাইকেল করতে গেলে এটার হয় কি বলে এটাকে, যখন গলানো হয় তখন এটা যে কালার টালার মিলে এটা একদিকে ছাই ছাই রকমের কালো হয়ে যায়, আর একদিকে অন্যান্য প্লাস্টিক রিসাইকেল যে গলা উপাদানগুলোকে খুব ডিস্টার্ব করে, ফলে এগুলো স্থায়ী বর্জ্যে পরিণত হয় এবং 1000 বছরের বর্জ্য। সুতরাং আমরা কিভাবে আমরা তাহলে ডিশ ওয়াশের জন্য কি করবো, ডিশ ওয়াশের ক্ষেত্রেও চেষ্টা করবো বড় পরিমাণে কিনতে, বেশি পরিমাণে কিনতে, যাতে একটা পিসেসের মধ্যে অনেক দিনের উপাদান হয়ে যায়, অথবা অল্টারনেটিভ কিছু ব্যবহার করতে, বা আমরা যদি আমরা চেষ্টা করতেছি কোথাও থেকে রিফিল করা যায় কিনা। ধরেন ভিম লিকুইড বা এই ধরনের লিকুইড ডিশ ওয়াশার যারা বিক্রি করে, ওরা যদি রিফিল করে দেয় আমাদেরকে, আমরা আগের পাত্রটাই দিলাম, রিফিল করে দিলে সহজে ব্যবহার করা যাবে। আবার এই যে আমরা বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করি, সাবানের এই প্যাকেটের উপরে পাতলা একটা প্লাস্টিকের লেমিনেশন দেওয়া থাকে, এবং আমরা সাবানটা নিয়ে প্লাস্টিকের এই প্যাকেটটা ফেলে দিই, ঠিকই মনে হয় যেন এটা কাগজের প্যাকেট, এটা কাগজের প্যাকেট ঠিকই, কিন্তু কাগজের প্যাকেটের উপরে একটা খুবই পাতলা একটা প্লাস্টিকের লেমিনেশন আছে, এবং এই জিনিসটা যখন রিসাইকেল এটা করে, কিছুটা রিসাইকেল করে, এই কাগজটা রিসাইকেল করলে পুরো কাগজের ব্যাচের সাথে প্লাস্টিক এবং মাইক্রোপ্লাস্টিক মিশে যায়, আদারওয়াইজ এটা রিসাইকেল করার কোনো উপায় নেই। আমাদের দেশে যদি কোনো ইনসিনারেটর প্ল্যান্ট থাকতো বিদ্যুৎ উৎপাদনের, সেক্ষেত্রে আমাদের সমস্যা অনেক কিছু সমাধান হয়ে যেত, বেশিরভাগই ইনসিনারেশন প্ল্যান্টে পুড়ে ফেলা যেত। আমরা যেমন বিভিন্ন চিপস দেই বাচ্চাদেরকে, এটা চিপস স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর নিয়ে অনেক তর্কাতর্কি আছে, কিন্তু আমরা লাভ তো প্লাস্টিক নিয়ে বেসিক্যালি। এই যে চিপসের প্যাকেটটা, এটা খুবই বিষাক্ত, কালি, রং, প্রিন্ট সব মিলে রিসাইকেলেবল ম্যাটেরিয়াল না, এটা না খেলে এই বর্জ্যটা পরিবেশে কম যাবে, আর খেলে বর্জ্য বেশি যাবে। কিন্তু আমার মনে হয় যে এখানে দুই পক্ষেরই আছে, যারা কনজিউমার তারা কম খেতে পারে, অথবা কনজিউমার যদি খাওয়া না কমায়, উৎপাদকের দায়িত্ব আছে যে এই প্যাকেটটা ফিরিয়ে নিয়ে এটাকে কোনো একটা ম্যানেজ করা, বা যদি এটা ম্যানেজেবল না হয় এই ওয়েস্টটা তৈরি না করা, এমন প্যাকেজিং এ দেওয়া যে প্যাকেটটা ম্যানেজ করা যায়, রিসাইকেল করা যায়। গেল এটার কথা। এই সব চিপসের প্যাকেটেরই একই ব্যাপার। আসি আমরা নগর জীবনের সবথেকে কমন খাদ্য উপাদান নুডলসের এই প্যাকেটগুলো হয় না, রিসাইকেল হয় না। সুতরাং আমাদের মনে হয় একটু চিন্তা ভাবনা করা আছে, নুডলস কিন্তু আপনার বিভিন্ন ফরম্যাটে পাওয়া যায়, আমরা এই ধরনের প্যাকেট ব্যবহার করব নাকি আমরা অন্য কোনো নুডলস ব্যবহার করব, মানে নাস্তা ধরনে যদি আমরা একটু পরিবর্তন আনি, হোমমেড কোনো একটা ফুড বা তাড়াহুড়োর মধ্যে খাওয়া যায় এরকম কিছু একটা দীর্ঘ সময়ের জন্য তৈরি করে সেটা খেয়ে বের হওয়া, আমার মনে হয় পরিবেশ অনেক বাঁচবে। এই যে ধরনের রেডি প্রসেস ফুডগুলো কিন্তু অত স্বাস্থ্যকর না, নিরাপদ না, যে আপনাকে খুব আরাম দিচ্ছে, আপনার পেট ভরবে, কিন্তু দীর্ঘমেয়াদী একটা শারীরিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। তারপরে আসি আপনার চানাচুরের প্যাকেট, ওই একই কথা, এই যে প্রিন্ট সব মিলে এটা খুব বাজে ধরনের বর্জ্য তৈরি করে, 1000 বছরের জন্য তৈরি হয় না। তারপর হচ্ছে যে বিস্কিটের প্যাকেট, এই প্যাকেটটা আমি খুলতে চাই। দেখেন এটা একটা বর্জ্য, এগুলো আর একটা বর্জ্য, প্রত্যেকটাও রিসাইকেল হবে না কোনোদিন এবং স্থায়ীভাবে পরিবেশে পড়ে যাবে। এবং এই যে এটা আর একটা বর্জ্য, এটা কিছুটা রিসাইকেল হয়, কিন্তু অনেক বিস্কিটের প্যাকেটের মধ্যে ঘোলা একটা বক্স থাকে, ওই বক্সটা রিসাইকেল হয় না, কিন্তু এটা রিসাইকেল হয়। সো খেয়াল করে দেখেন, আমি বিস্কিট খেলাম বা আমি কেউ গেস্ট আসলে এরকম একটা প্যাকেট দিলাম, আমি কি পরিমাণ বর্জ্য তৈরি করতেছি, কি পরিমাণ টক্সিক এলিমেন্ট আমি আমার গেস্টকে খেতে দিচ্ছি, এটা তো অনুচিত ব্যাপার আর কি। তারপর আসলে এই সবগুলোর ব্যাপারে একই, সব বিস্কিট আমরা যখন তাড়াহুড়ো করে যে সমস্ত বিস্কিট কিনি খাই সব একই।
আসি হচ্ছে শ্যাম্পু, ছোট ছোট সাচেটের মধ্যে বিভিন্ন কোম্পানির শ্যাম্পু যে বিক্রি হয়। সো এই শ্যাম্পুগুলা ব্যবহার করে আমরা আসলে কি করি, রিসাইকেল হয় না, ময়লার এর মধ্যেও ফেলি না, বাথরুমে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিই, রাস্তায় জমে পরিবেশে ভীষণ দূষণ তৈরি করে। এবং 1000 বছর আমরা তো কেউ আসলে 1000 বছর দেখে রাখি নাই, কতদিনে আসলে পচবে জানি না, আসলে বেশি সময় লাগতে পারে, কিন্তু এটা পচে না। এবং এর মধ্যে যে শ্যাম্পু আছে ওইটা আবার পরিবেশের জন্য অন্য লেভেলের কেমিক্যাল পলিউশনও তৈরি করে। আচ্ছা, গেল এটা। এই লাবাঙের একটা বোতল তৈরি করে, এটা বিভিন্ন কোম্পানি তৈরি করে, লাবাং, মাঠা, বিভিন্ন কোম্পানির এই সাদা এই বোতলগুলা। এই সাদা বোতলের মধ্যে, এই বোতলটা তৈরির প্রক্রিয়ার মধ্যে দিয়ে এর মধ্যে ল্যাক্রা বা এই ধরনের কোনো একটা মানে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এটাকে সাদা রং করার জন্য। এখন এইটা অন্যান্য পেট বোতল যেমন রিসাইকেল করা হয়, যেমন ড্রিঙ্কসের বোতল, আপনার কোক, মোজো বা এই ধরনের ড্রিঙ্কসের বোতল, ট্রান্সপারেন্ট সাদা বোতল যেগুলো পিইটি, ওইটা রিসাইকেল হয়, কিন্তু এই বোতল রিসাইকেল হয় না। তাহলে কোম্পানিদেরকে আমি অনুরোধ করবো, আপনারা ভাই লাবান বা মাঠা বিক্রি করেন, কিন্তু যদি সাদা অ্যাভয়েড করা যায় তাহলে করেন, কিন্তু যদি এটা রিসাইকেলই না হয় তাহলে এটাতে করার দরকারটা কি? আমি পরিবেশকে এখানে বার্ডেন দিচ্ছি, কারণ এটা রিসাইকেল করতে গেলে রিসাইকেল কোম্পানিরা যখন এটা গলালে এই ভেতরে যে ব্যবহৃত রং, এটাও গরমে পুড়ে টুড়ে পুরা কেমিক্যাল ব্যাসটা কালো হয়ে যায় এবং অন্যান্য পুরো উৎপাদনটাকে ডিস্টার্ব করে। এর মধ্যে ভালো রিসাইকেবল এলিমেন্ট হচ্ছে শুধু এইটা, এই ক্যাপটা। তো আর বাকি পুরাটাই স্থায়ী 1000 বছরের বর্জ্যে পরিণত হয়। ফাইনালি আসি, এই সব জিনিস আমি আসলে একটা দোকান থেকে নিয়ে আসছি, আমি বলছি যে যা যা আমার লাগে ব্যবহার করে আমি ফেরত দিয়ে দিব, ভিডিও তৈরি করে আমি একটা জনসচেতনমূলক ভিডিও বানাচ্ছি। তো বেশিরভাগই ফেরত দিয়ে দিব, কিন্তু এখানে এই যেটাতে করে আমি নিয়ে আসছি সেটা হলো এই যে পলিথিন ব্যাগটা, এইগুলো রিসাইকেল হয় না, এগুলা বানানোই নিষিদ্ধ। এবং একটা হিসাব আছে যে যে পরিমাণ প্লাস্টিকের খেলনা বা বিভিন্ন বড় বড় জিনিস তৈরি করতে যে পরিমাণ প্লাস্টিক ইম্পোর্ট হয়, এই পুরোগুলো আবার লাইসেন্স করা বিভিন্ন ফ্যাক্টরিতে এই প্লাস্টিকের গ্রানুলগুলো ব্যবহার করে বিভিন্ন তৈরি করে আবার পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই যে এই ব্যাগটা তৈরি করা হচ্ছে যে ফ্যাক্টরিতে, ওই ফ্যাক্টরিটা কোনো লিস্টে নেই, সে কোথা থেকে দানা পাচ্ছে, কিভাবে এটা উৎপাদন করছে, এটা কিভাবে বিক্রি হচ্ছে, এটা পুরোটাই নিষিদ্ধ ব্যাপার আর কি। এবং এটা রিসাইকেল হয় না, পরিবেশের মেজর পলিউশনের, প্লাস্টিক পলিউশনের অন্যতম প্রধান উপাদান হইলে এটা। তো অনেকগুলো জিনিস দেখাইলাম মোটামুটি, যে এই জিনিসগুলো যদি আমরা একটু সাবধানে থাকি তাহলে পরিবেশের দূষণ কম হবে, পরিবেশ বর্জ্য কম পাবে, এবং বাকি যারা প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে রিসাইকেল ব্যবসার সাথে জড়িত তাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। কারণ আমরা যখন পুরো একটা বর্জ্যের বস্তা আমরা নিয়ে দিই, ওর মধ্যে মিক্স সবকিছু থাকে, তারা সেগ্রিগেশন করতে করতেই তাদের একটা কর্মঘণ্টার বিরাট সময় নষ্ট হয়, এবং এর বেশিরভাগটাই থাকে রিসাইকেল অযোগ্য প্লাস্টিক বর্জ্যে। তো আমরা একদিকে অস্বাস্থ্যকর খাবারের একটা ব্যাপার আছে, ওইটা কনসিডার করা লাগবে, আরেকদিকে হচ্ছে রিসাইকেল করা যায় না, ওইটা কনসিডার করা লাগবে, কারণ ওটার মূল্য নাই। এখন আরেকদিকে হলো গিয়ে যত্রতত্র ছড়ায় ছিটে পড়ে থাকে, আপনি রাস্তায় হাঁটতে গেলে আপনার পায়ের সাথে খোসা, আইসক্রিমের খোসা, চকলেটের খোসা, এইগুলা সব দেখবেন যে রাস্তায় পড়ে আছে। কেন পড়ে আছে? কারণ এটা উঠে নেয়নি। আপনি তো একটা পেট বোতল পাবেন না, বা এই ধরনের ভারী পলিথিন পাবেন না যেগুলো রিসাইকেল হয়। এই জিনিসগুলা যেহেতু আমার ক্ষতি করতেছে সব দিক থেকে, ব্যক্তি আমার, সমাজের, ব্যবসায়ীদের, এগুলা অনুরোধ করবো বাদ দিতে, অথবা ব্যবসায়ীদেরকে অনুরোধ করবো আপনারা এমন প্যাকেজিং করেন যেটা পুনরায় ব্যবহার উপযোগী। থ্যাংক ইউ।